হ্যালো বন্ধুরা, আপনারা যদি সার্ভাইভাল মুভি লাভার হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনাদের জন্য। এই মুভিটিতে দেখানো হয় একজন বাবা তার সন্তান ও পরিবারের জন্য কতটা জীবন যুদ্ধ করে প্রতিকূলতা পাড়ি দিয়ে তাদেরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মুভির মূল গল্পে। কেভিন রাইলি পরিবারের সাথে ছুটি কাটাতে ক্যারিবিয়ান আইসল্যান্ডে যাচ্ছে। তাদের পরিবারে ছিল কেবলমাত্র 3 জন সদস্য, কেভিন, জুলি এবং তাদের একটি ছেলে যার নাম ছিল অ্যান্ডি। কেভিন ছিল সরকারি হসপিটালের ডাক্তার। এখানে কেভিনরা হোটেলে ঢুকেই রিসেপশনের রুম বুক করে। কেভিন এখানে বুদ্ধি করে কিছু টাকা রিসেপশনিস্টকে বেশি দিয়ে দেয় তাদের রুমটা আপডেট করে নেওয়ার জন্য। তারপর কেভিন বেরিয়ে পড়ে নিজেদের জন্য একটি বোট ভাড়া করার জন্য, যাতে করে তারা সমুদ্রে কিছুটা সময় ঘুরতে পারে। কিন্তু সেদিন কোনো বোট খালি না থাকায় দায়িত্বরত ব্যক্তি কেভিনকে পরের দিনের জন্য বোট ভাড়া করার সিরিয়াল দিতে বলে। কিন্তু কেভিন লোকটাকে বলে তার ছেলের খুব ইচ্ছে আজকেই সমুদ্র ঘুরবে, তাই তার বোটটি আজকেই লাগবে। কেভিন বারবার ইনসিস্ট করায় লোকটি তখন তাকে বলে তার পরিচিত একটি স্থানীয় লোক আছে যার মাধ্যমে সে একটি বোট ভাড়া করে চাইলে ঘুরতে যেতে পারবে। লোকটি তখন অ্যাড্রেস দিলে কেভিন ভাড়া করার জন্য ওই লোকটির সাথে দেখা করে এবং তার কাছ থেকে বোটটি 3 ঘন্টার চুক্তিতে ভাড়া করে। কেভিন তার পরিচয়পত্রটি দেখাতে চাইলেও লোকটি তা দেখতে তেমন আগ্রহী ছিল না। বিনা ডকুমেন্টেই সে বোটটি ভাড়া দিয়ে দেয়। তারপর 3 জন বেরিয়ে পড়ে সমুদ্র ভ্রমণে। প্রায় 1 ঘন্টা বোট চালিয়ে তারা আইসল্যান্ড থেকে অনেকটা দূরে চলে আসে। তারপর জুলি কেভিনকে ফেরার জন্য বলে, কিন্তু কেভিন আরো কিছুটা সময় এখানে থাকতে চায়। জুলি তখন তাকে বলে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনই যদি না ফিরি তাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপর জুলির কথা মতো যখন কেভিন বোটটি ঘুরাতে যাবে তখনই এন্ডি একটি আইসল্যান্ড দেখতে পায় এবং সেখানে যাওয়ার জন্য জেদ করতে থাকে। পরে কেভিন ছেলের আবদার রাখতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জুলিকে সে বলে আমরা লাঞ্চের আগেই হোটেলে ফিরে যাব। আইসল্যান্ডের নেমেই বাবা ছেলে মিলে আইসল্যান্ডটি এক্সপ্লোর করতে থাকে আর জুলি পিছে শুয়ে একটি বই পড়তে থাকে। এই সময় তারা ক্ষুধার্ত বোধ করলে তখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে কেভিন বোট চালু করতে গিয়ে দেখে ইঞ্জিনটি আর কাজ করছে না। শত চেষ্টা করেও কেভিন ইঞ্জিনটি চালু করতে পারে না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল চলে আসে, কিন্তু তারা এখনো আটকে আছে এবং আশেপাশে কোনো ছোটখাটো নৌকা কিংবা ইয়র্ডও দেখা যায় না যা থেকে তারা সাহায্য চাইতে পারে। এদিকে তাদের ছেলে অ্যান্ডি বালিতে বসে খেলা করতে থাকে আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর জুলি কেভিনকে জিজ্ঞেস করে যাদের বোট তারা কি বোট খুঁজতে আসবে না। তখন কেভিন জুলিকে বলে সেই সম্ভাবনাও নেই বললেই চলে, কারণ কেভিন যে লোকটির কাছ থেকে ভাড়া করেছে সেটা ছিল সেখানকার স্থানীয় একজন। এমনকি ভাড়া করার সময় সে তার কোনো কাগজপত্র দেখতে চায়নি এবং এই বোটটি ভাড়া করার অর্থ লোকটি নিয়েছে ক্যাশে। তার থেকে বড় কথা হলো তারা কোনো ফোনও ক্যারি করছে না যে তা দিয়ে কারোর সাথে যোগাযোগ করবে। এবং কেভিন বলে হয়তো লোকটি বোট খোঁজার জন্য কোনো পুলিশের কাছেও যাবে না। এইসব কথা শুনে জুলিও হতাশ হয়ে পড়ে এবং রাত হয়ে গেলে তারা সবাই বিচেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় তাদের ঘুম ভাঙে ওই সমুদ্র তীরে বিচের একটি গাছের নিচে শুয়ে। একটি দিন পেরিয়ে গেছে, তারা কেউ খাবার তো দূরের কথা কোনো পানিও খায়নি। কেভিন বোর্ডের ইঞ্জিন দেখতে থাকে এবং তা ঠিক করার চেষ্টা করতে থাকে। তখন জুলি বলে সম্ভবত ইঞ্জিনের ব্যাটারিটি খারাপ হয়ে গেছে। এমন সময় অ্যান্ডি উঠে খাবার পানি চায়। কেভিন তখন অ্যান্ডিকে ভোলানোর জন্য জলদস্যুর গল্প বলতে থাকে যে তারা কিভাবে গুপ্তধন লুকিয়ে রেখেছিল। এমন সময় তারা দেখতে পায় দূর দিয়ে একটি নৌকা যাচ্ছে। তারা সকলে নৌকাটিকে বিভিন্নভাবে সংকেত দিতে থাকে যেন তাদেরকে নৌকাটি দেখতে পায়, কিন্তু অনেক চেষ্টার পরেও তাদেরকে দেখতে পায় না। নৌকাটি আস্তে আস্তে দূরে যেতে থাকে। কেভিন হতাশ হয়ে পড়লেও হাল ছাড়ে না। জুলিকে বলতে থাকে এখানে হয়তো আর কয়েকটা দিন তাদের আটকে থাকতে হতে পারে, কিন্তু হ্যাঁ তারা ভাবতে থাকে খাবার ছাড়া তো বটেই, কিন্তু পানি ছাড়া কিভাবে তারা আর কয়েকটা দিন এখানে বেঁচে থাকবে। এদিকে আবারও রাত হলে তৃষ্ণায় কাতর হয়ে অ্যান্ডি ঘুমিয়ে পড়ে। এভাবে তাদের আরো একটি রাত কেটে যায়। সকালে উঠে তারা দেখতে পায় অ্যান্ডির শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে গেছে, সে অসুস্থ হয়ে পড়ছে ক্রমেই। এভাবে অ্যান্ডিকে অসুস্থ দেখতে পেয়ে জুলিও ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে কেভিনকে বলতে থাকে যেভাবে হোক অ্যান্ডিকে বাঁচানোর জন্য। কেভিন তখন বলে এখানে আমাদের বাঁচতে হলে আমাদের প্রথমেই এই দ্বীপ থেকে বেরোতে হবে। তখন তারা অ্যান্ডিকে নিয়ে সমুদ্রের পথে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর জুলি আর কেভিনও ক্লান্ত হয়ে পড়ে। তারা বোটের মধ্যেই শুয়ে পড়ে। এই অথই সমুদ্রে শুধু তাদের ওই বোটটি ছাড়া আর কিছুই দেখা যায় না এবং সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে বোটটি এদিক ওদিক যেতে থাকে এবং তারা এই রাতটিও বোটের মধ্যে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তারা ঘুম ভেঙে দেখতে পায় তাদের বোটটি আরেকটি আইসল্যান্ডে চলে এসেছে। এখানে তারা একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় যার মধ্যে 2 জন লোক ছিল। তাদের মধ্যে একজন এসে এই অবস্থা দেখে তাদেরকে প্রথমে একটু খাবার পানি দেয়। কেভিন তখন লোকটিকে অনুরোধ করে তার পরিবারটিকে একটি হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য। লোকটি অ্যান্ডিকে কোলে
তুলে তাদের বোটের দিকে এগুতে থাকে। কিন্তু এখানে লোকটিকে দেখে মনে হচ্ছে সে অন্য কিছু চিন্তা করছে, তার মধ্যে সন্দেহজনক কিছু বোঝা যাচ্ছে। এন্ডিকে বোটে শুইয়ে এসে লোকটি কেভিনের কাছে আসে এবং তাকে বলে সে যে তাদেরকে বাঁচাচ্ছে এজন্য তাকে টাকা দিতে হবে। কেভিন তখন তাকে $10,000 দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু লোকটি তাতে রাজি হয় না। তখন কেভিন মরিয়া হয়ে তাকে $40,000 দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু লোকটি তখন তাকে বলে $1 মিলিয়ন দেওয়ার জন্য। তখন কেভিন তাকে বলে এত টাকা তার কাছে নেই। লোকটি বলে সে যদি এখান থেকে একবার চলে যায় তাহলে তাদেরকে বাঁচানোর জন্য আর কেউই আসবে না, আর যদি কেউ আসেও ততক্ষণে তারা ক্ষুধা আর তৃষ্ণায় মারা যাবে। পরে কেভিন টাকা দেওয়ার জন্য রাজি হলে লোকটি এক পর্যায়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। যখন জ্ঞান ফিরে কেভিন তখন দেখতে পায় সে একটি মাছ ধরার ট্রলারে আছে, সেটি সমুদ্রের উপর দিয়ে ছুটে যাচ্ছে। জ্ঞান ফিরে কেভিন তার স্ত্রী আর ছেলেকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে তারা কোথায় আছে। লোকটি জানায় তার স্ত্রী আর ছেলে ওই আইসল্যান্ডেই পড়ে আছে এবং লোকটি বলে যতক্ষণ না পর্যন্ত কেভিন তার প্রতিশ্রুতি মোতাবেক $1 মিলিয়ন দিবে ততক্ষণ তার স্ত্রী আর ছেলেকে উদ্ধার করতে ওই আইসল্যান্ডে যাবে না। কেভিন তার স্ত্রী আর ছেলের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তারা এমনিতেই কয়েকদিন ধরে না খেয়েছিল। এই অবস্থায় লোকটির কথা না শুনেও কোনো উপায় নেই, কিন্তু সবকিছুর পরও নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পরে কেভিন একটি যাত্রীবাহী বোট দেখতে পায় যারা আইসল্যান্ড গুলোর দিকে যাচ্ছিল। সে ভাবতে থাকে কেউ না কেউ হয়তো নিশ্চয়ই তার স্ত্রী আর ছেলেকে দেখতে পাবে এবং তাদেরকে উদ্ধার করবে। পরবর্তীতে লোকটি তার কাছে এসে বসে এবং বুঝতে পারে কেভিন কি চিন্তা করছে। সে কেভিনকে বলে এখানে অনেক আইসল্যান্ড রয়েছে, সুতরাং তার স্ত্রী কোন আইসল্যান্ডে আছে এটা নিশ্চয়ই ওই বোটটি জানতে পারবে না। শুধুমাত্র সে জানে তার স্ত্রী আর ছেলে কোন আইল্যান্ডে আছে। বেশি চালাকি করলে সে আর কখনোই তার স্ত্রী আর ছেলেকে দেখতে পারবে না। তাই কেভিন লোকটির কথা মতো কাজ করতে থাকে। শহরে আসার পর কেভিন তার বন্ধুদের কাছে ফোনের মাধ্যমে টাকা ধার করতে থাকে। টাকা পাওয়ার পর সে লোকটির কথা মতো $1 মিলিয়ন তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। টাকা পাওয়ার পর লোকটি কেভিনকে নিয়ে তার স্ত্রী আর ছেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লোকটি কৌশলে একটি বোটে কেভিনকে আটকে ফেলে এবং তাকে বলে এখানে তাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, এবং লোকটি তার বোটের পিছনে ওই বোটটি বেঁধে নিয়ে যেতে থাকে এবং কেভিনকে বলে তাদের পিছনে অনুসরণ করার জন্য। আর কোনো উপায় না পেয়ে কেভিনও তাদের পিছনে পিছনে ওই বোটটি অনুসরণ করতে থাকে। মাঝ সমুদ্রে যাওয়ার পরে লোকটি কেভিনের বোটটিকে টেনে তাদের বোটের কাছে নিয়ে আসে এবং তার হাতে থাকা একটি বর্ষার সাহায্যে তা ফুটো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কেভিন দেখতে পায় বোটের ফাঁকা জায়গা দিয়ে পানি উঠছে। তখন কেভিন বলতে থাকে টাকা পাওয়ার পরও কেন লোকগুলো এগুলো করছে। সে কারো কাছেই মুখ খুলবে না, এমনকি পুলিশকেও কিছু বলবে না। নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে স্বদেশে ফেরত চলে যাবে, কিন্তু তারা কোনো কথাই শুনলো না। কেভিন এদিকে পানি ভর্তি ওই বোটটির মধ্যে আটকা পড়ে আছে এবং ওই ছোট একটি কামরার উপরের দিকটাতে উঠে এসে সে শ্বাস নেওয়ার চেষ্টা করে এবং বোটটি যখন ডুবতে থাকে তখন সে ওই কামরার নিচের দিকে এসে বোট কন্ট্রোল করার হাতল ভেঙে সেটা দিয়ে দরজাতে আঘাত করে এবং উপরে ওঠার জন্য চেষ্টা করতে থাকে। অবশেষে একসময় সে উপরে উঠতে সক্ষম হয়। ঠিক সেই সময় পাশে দিয়ে একটি বোট যাচ্ছিল। তারা কেভিনকে মাঝ সমুদ্রে দেখতে পেয়ে তুলে নেয়। কেভিনকে উদ্ধারের পর কেভিনের সাথে একজন লোক দেখা করতে আসে যার নাম ছিল ডিটেকটিভ হ্যাডেন। সে বলে আমেরিকান এম্বাসিকে জানানোর পর তার স্ত্রী এবং ছেলেকে খোঁজার জন্য একটি সার্চ টিম গঠন করা হয়েছে, কিন্তু এটা ছিল একটি লম্বা সময় ধরে চলা অপারেশন যা 1 সপ্তাহের আগে হয়তো কোনো খোঁজ খবর পাওয়া যাবে না, এবং রাতে এই সার্চ অপারেশনটি চালানো কিছুটা কষ্টকর। কেভিন লোকগুলোর কথায় তেমন ভরসা না পেয়ে সে আবারও ওই ডিটেকটিভের কাছে যায় এবং সে বোটটিতে থাকা জর্জ নামে অন্য লোকটির কথা বলে যার নাম সে জানতো। তখন ডিটেকটিভ তাকে বলে শুধু নামের উপর ভরসা করে একজন লোককে বের করা খড়ের গাদায় সুই বের করার সময়। আপাতত পুলিশ তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা ট্রান্সফার করা হয়েছে সেটা ধরে খোঁজার চেষ্টা করছে। তখন ডিটেকটিভ তাকে বলে তোমার স্ত্রীর কি ইন্স্যুরেন্স করা আছে? তখন কেভিন বলে জি অবশ্যই। তখন ডিটেকটিভ তাকে বলে লোকাল একজনের কাছ থেকে বোট ভাড়া করা, তারপর কয়েকদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া, এরপর কারো অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা, এই সবকিছুই সন্দেহের তীর কেভিনের দিকে আসছে। কারণ এমনও হতে পারে যে ইন্স্যুরেন্সের টাকার জন্য হয়তো সে তার স্ত্রী ও সন্তানের সাথে কিছু একটা করেছে। আর কথা না বাড়িয়ে ডিটেকটিভ তাকে হোটেলে নামিয়ে দেয়। কেভিন দেখতে পায় তার হোটেলের খাবার টেবিলে অনেক খাবার আর পানির বোতল সাজানো আছে। এসব দেখে তার আরো বেশি করে স্ত্রী আর সন্তানের কথা মনে পড়ে যায়। তারা এই মুহূর্তে কি করছে, কি খাচ্ছে বা না খেয়ে বসে আছে। সে হোটেলের লবিতে এসে ল্যাপটপে আইসল্যান্ডের ম্যাপগুলো দেখতে থাকে এবং সেগুলো প্রিন্ট বের করে দেখতে থাকে। সে একটি লোকের সাথে কথা বলে, মাছ কেনাবেচা করে, এমন কিছু লোকের সম্পর্কে আইডিয়া পায়। সে ডিটেকটিভটির সাথে দেখা করে এবং বলে সে যার অ্যাকাউন্টে $1 মিলিয়ন ট্রান্সফার করেছিল সে নিশ্চয়ই মাছ কেনাবেচা করে, তাই সেখানকার লোকাল ফিশ মার্কেটে তাকে খোঁজা যায়। আর
তাকে খুঁজে বের করতে পারলে চাপ দিয়ে হয়তো ওই আইল্যান্ডের তথ্যও পাওয়া যাবে। কিন্তু ডিটেকটিভ হ্যারেন কোনো কথাই শুনতে চায় না। এদিকে আমেরিকান এম্বাসি থেকে ব্রায়ান নামে একজন আসে কেভিনের সাথে দেখা করতে। সে কেভিনকে শান্ত থাকার পরামর্শ দেয় এবং বলে এখন তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সঠিকভাবে সার্চ অপারেশনটা পরিচালিত করা। এদিকে কেভিনও ব্রায়ানকে বুঝাতে পারে না সবগুলো আইল্যান্ড প্রপারলি সার্চ করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং এর মধ্যে তার স্ত্রী আর সন্তানের খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। অন্যদিকে সে আইনের বিরুদ্ধেও যে কিছু করতে পারছে না। ব্রায়ান কেভিনকে বলে আধা ঘন্টার মধ্যেই তারা সার্চ অপারেশন শুরু করবে এবং সে যেন হোটেলেই থাকে। কেভিন তাদেরকে অপেক্ষা করতে বলে কৌশলে হোটেল থেকে বেরিয়ে পড়ে সেখানকার লোকাল ফিশ মার্কেটের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে কিছুতেই জর্জ নামে ওই লোকটির কোনো সন্ধান পায় না। এর মধ্যে কেভিনের সাথে ডিটেকটিভের একবার ফোনে কথা হয়। ডিটেকটিভ তাকে বলে সেই মুহূর্তে হোটেলে ফেরত যেতে, কিন্তু কেভিন স্পষ্টভাবে ডিটেকটিভকে জানিয়ে দেয় সে তার স্ত্রী আর সন্তানের জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারবে না। সে তার মতন চেষ্টা চালিয়ে যাবে। ফোন শেষ করে সে যখন ট্যাক্সিতে ওঠে সে দেখতে পায় ট্যাক্সি ড্রাইভারের হাতে একটি কাটার চিহ্ন। পরক্ষণেই তার মনে পড়ে ওই লোকটির হাতেও কয়েকটি সেলাইয়ের দাগ সে দেখতে পেয়েছিল। সে তখন সেখানকার লোকাল হসপিটালে যায় ওই লোকটির কোনো পরিচয় পাওয়া যায় কিনা। আর তাছাড়াও কেভিন বোটটি থেকে বেরিয়ে আসতে গিয়ে পায়ের মধ্যে আঘাত পায়। কেভিন ওখানকার ডাক্তারকে বারবার অনুরোধ করতে থাকে তাকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য এবং তার নিজের অবস্থানটা বোঝানোর চেষ্টা করে এবং অনুরোধ করতে থাকে ওই লোকটিকে খুঁজে পেতে সাহায্য করতে। কিন্তু ডাক্তারটি কিছুতেই রাজি হয় না। এক পর্যায়ে কেভিন তার ডাক্তারি আইডি কার্ডটিও দেখায়, কিন্তু ডাক্তারটি তাকে বলে সে কিছুতেই ইথিক্স ব্রেক করতে পারবে না। কেভিনের পায়ে ব্যান্ডেজ লাগানো শেষ হয়ে গেলে ডাক্তার কোনো একটি কাজে রুমের বাইরে যায়। ডাক্তার বাইরে বেরিয়ে যাওয়ার পর কেভিন কম্পিউটারে পেশেন্টের ইনফরমেশন সার্চ করতে থাকে এবং দেখতে থাকে ওই লোকটির কোনো তথ্য পাওয়া যায় কিনা। এই সময় সে ওই লোকটির পরিচয়ও খুঁজে পায়। লোকটির নাম ছিল মিগুয়েল কাবা। কেভিন আর দেরি না করে লোকটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে আসে, কারণ কম্পিউটার থেকে তার বাড়ির অ্যাড্রেসটি তখনই সে কালেক্ট করে নিয়েছিল। কেভিন এসে দেখে এলাকাটি খুবই দরিদ্র এবং ঘরগুলো খুব জীর্ণ শীর্ণ। তারও বুঝতে বাকি থাকে না কেন মিগুয়েল তার কাছ থেকে $1 মিলিয়ন নিয়েছিল। সে খুঁজতে খুঁজতে অবশেষে 11 নম্বর বাড়িটি খুঁজে পায় এবং দরজা নক করতেই ভিতর থেকে নারী কণ্ঠে জিজ্ঞাসা করে সে কে এবং কি চায়। তখন কেভিন বানিয়ে বলে সে আশেপাশে মিগুয়েলের অনেক নাম ডাক শুনেছে, তাই সে মাছ ধরার জন্য তাকে হায়ার করতে চায়। ভিতর থেকে কোনো শব্দ না আসায় সে আর কোনো উপায় না পেয়ে কেভিন দরজাটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ছিল মিগুয়েলের স্ত্রী এবং তার একটি অসুস্থ কন্যা সন্তান। ভিতরে ঢুকতে পারলেও মিগুয়েলের স্ত্রী কিছুতেই তার স্বামী কোথায় আছে সেটা সে বলে না। কেভিনও মিগুয়েলের ঘর খুঁজতে থাকে। এ সময় মিগুয়েল বাইরে থেকে ঘরে প্রবেশ করতে দেখা যায়। কেভিন তাকে তার স্ত্রী আর সন্তানের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু মিগুয়েল কিছুতেই রাজি হয় না এবং এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। স্বামীর এই অবস্থা দেখতে পেয়ে একসময় মিগুয়েলের স্ত্রী একটি হারপুন গান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং কেভিনের দিকে তাক করে। একসময় অন্য একটি ঘর থেকে মিগুয়েলের আরেকটি মেয়ে বেরিয়ে আসে। কেভিন তখন তার গলায় ছুরি ধরে এবং ওই আইল্যান্ডের অ্যাড্রেস বলার জন্য চাপ দিতে থাকে, কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্যবশত মিগুয়েলের হাত থেকে তার ওই হারপুন গানটি ছুটে গিয়ে তার মেয়ের শরীর ভেদ করে কেভিনের শরীরে লাগে আর মেয়েটিও ঠিক তখনই মারা যায়। আর মেয়ে মারা যাওয়ার পর মিগুয়েল রাগে ঝাঁপিয়ে পড়ে আহত কেভিনের উপর, আর কেভিনও তার সাথে থাকা সেই সার্জিক্যাল ছুরিটি দিয়ে মিগুয়েলকে আঘাত করে, যেটি সে হসপিটাল থেকে লুকিয়ে এনেছিল। আঘাতের ফলে সেখানে মিগুয়েলও মারা যায় আর কেভিনও জ্ঞান হারায়। জ্ঞান ফেরার পর কেভিন দেখতে পায় সে হসপিটালে আছে এবং তার হাতে হাতকড়া পরানো। মিগুয়েল ও তার মেয়েকে হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ পরেই দেখা যায় ওই ডিটেকটিভ তার সাথে কথা বলতে আসে এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পরে দেখা যায় সেই এম্বাসির ব্রায়ানও চলে এসেছে। তাদের মধ্যে চলা কথাবার্তায় কেভিন বুঝতে পারে তার স্ত্রী এবং সন্তানের জন্য যে রেস্কিউ অপারেশনটি চালানো হচ্ছিল সেটা বন্ধ করা হয়েছে। এসব জানতে পেরে কেভিন উত্তেজিত হয়ে পড়ে। একজন পুলিশ অফিসার তাকে শান্ত করতে আসলে তার কাছে থাকা পিস্তলটি সে কেড়ে নেয়, ভয় দেখাতে থাকে, হ্যান্ডকাপটি খুলতে বলে এবং বন্দুক নিয়ে সে অসুস্থ শরীরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অসুস্থ শরীরে সে খুব বেশি দূরে যেতে পারে। তার কিছুক্ষণ পরে দেখা যায় ওই ডিটেকটিভটি কেভিনকে খুঁজে পায় এবং গুলি করার জন্য পিস্তল তার দিকে তাক করে, কিন্তু গুলি করে না। হয়তো সেও কেভিনের মনের অবস্থাটি বুঝতে পেরেছিল। পরদিন সকালে দেখা যায় কেভিন একটি মার্কেটে হাঁটছে। কিছুক্ষণ পরেই সে একটি দোকান থেকে একটি শার্ট এবং একটি টুপি কালেক্ট করে সেটা পরে নিজেকে কিছুটা আড়াল করে পুলিশের কাছ থেকে। পরে সে একটি পাবলিক ফোন বুথ থেকে ব্রায়ানকে ফোন করে এবং বলে তাকে ধরার আগে জর্জের ফোন রেকর্ডটি বের করতে হবে। কিছুক্ষণ পর ডিটেকটিভ হ্যারেন ফোন করে বলে জর্জের ফোন ট্রেস করা হয়েছে, তাকে ফোন করা হয়েছিল কিন্তু তারপরই জর্জ ফোন বন্ধ করে রেখেছে। এসব কিছু শোনার পর কেভিন একেবারেই ভেঙে পড়ে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে একটি বাসে উঠে পড়ে। বাসটা কিছু দূরে যেতেই কেভিন কাঁদতে শুরু করে। সে ভাবছিল তার শেষ আশা
আশাটুকু শেষ হয়ে গেছে। তার স্ত্রী এবং সন্তানকে পাওয়ার শেষ উপায়টি ছিল জর্জ, আর যেহেতু জর্জ ফোন অফ করে দিয়েছে তাই তাদের পাওয়ার শেষ আশাটুকু শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরেই কেভিন হঠাৎ করে গাড়ির পিছনের সিটের দিকে তাকাতেই অপ্রত্যাশিতভাবে জর্জকে সে দেখতে পায়, যে জর্জকে সবাই খুঁজে বেড়াচ্ছে। নাম ধরে ডাকতেই জর্জ বাস থেকে নেমে দৌড়াতে থাকে এবং কেভিনও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তারা দুজনই হাঁপিয়ে পড়ে। তখন কেভিন জর্জকে বলে সে পুলিশকে কিছুই বলবে না, শুধুমাত্র তাকে ওই আইল্যান্ডের ঠিকানাটা দিতে হবে যেখানে তার স্ত্রী আর সন্তান রয়েছে। জর্জ কেভিনের কথায় ঠিকানাটি দিতে রাজি হয়, আর যখনই সে রাস্তা পার হয়ে কেভিনের কাছে আসতে থাকে তখনই হঠাৎ করে একটি গাড়ি তাকে চাপা দেয় আর জর্জ মাটিতে লুটিয়ে পড়ে। আহত জর্জের কাছে কেভিন তখন জানতে চায়। সে সময় জর্জ তার পকেট থেকে একটি ম্যাপ বের করে হাতের আঙ্গুলের ইশারায় একটি দ্বীপ দেখায়। কেভিন জর্জকে চিকিৎসার জন্য সেই গাড়িতে তুলে দেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, আর কেভিনও রওনা দেয় সেই দ্বীপের উদ্দেশ্যে। কেভিন দৌড়ে আসে ডকইয়ার্ডে একটি বোট ভাড়া করার জন্য, কিন্তু সেখানে কোনো বোর্ডই ছিল না। পরে সে একটি অন্য গ্রুপের কাছে যায় যাদের একটি বোট ছিল। কেভিন তার কাছে থাকা বন্দুকটি বের করে এবং সবাইকে ভয় দেখিয়ে বোটটি ছিনিয়ে নেয়। সমুদ্রের একটা অংশে যাওয়ার পরে সে দেখতে পায় পুলিশের বোট তাকে ধাওয়া করছে, কারণ ইতোমধ্যে বোর্ডে থাকা লোকগুলো পুলিশকে জানিয়ে দিয়েছে যে কেউ তাদের বোটটি ছিনতাই করেছে। কেভিন পুলিশের ওয়ার্নিং না শুনে আরো দ্রুত বেগে সামনে এগোতে থাকে। এদিকে কেভিনের পেটের ক্ষত থেকে রক্ত বের হতে শুরু করে। মিগুয়েলের বাড়িতে যে ক্ষতটি হয়েছিল, পুলিশ পিছন থেকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল এবং গুলি করতে শুরু করে। কেভিনও বোটে থাকা অন্য ইঞ্জিনটি চালু করে দেয়। দুটি ইঞ্জিনের শক্তিতে প্রচন্ড গতিতে বোটটি ছুটে চলতে থাকে ওই আইল্যান্ডের দিকে। মুহূর্তের মধ্যেই সে পুলিশের চোখের আড়াল হয়ে যায় এবং কিছুক্ষণ পরে সে ওই আইল্যান্ডে ফিরে আসে যেখানে তার স্ত্রী এবং সন্তান ছিল। সেখানে সে তার স্ত্রী ও সন্তানকে খুঁজতে থাকে এবং এক সময় কেভিন তার স্ত্রী এবং সন্তানকে খুঁজে পায়। তারা প্রায় মরতে বসেছে। কেভিন দেখতে পায় জুলির শরীরে কিছুটা হৃদস্পন্দন রয়েছে, কিন্তু অ্যান্ডির শরীর একদমই নিথর হয়ে গেছে। এই কয়েকদিনে অ্যান্ডির শরীর আরো খারাপ হয়েছে। সে বারবার অ্যান্ডিকে সিপিআর দিতে থাকে এবং অনেক চেষ্টার পর অ্যান্ডির শরীরে একটু স্পন্দন সে দেখতে পায়। কেভিন অ্যান্ডিকে কোলে তুলে নিয়ে ভোটের ভিতরে আসে, কিন্তু জুলি নিজের পায়ে হেঁটে আসার মতন অবস্থা ছিল না। সে জুলিকে কোলে নিয়ে বোটের কাছে আসতে থাকে। কিছু দূর যেতেই কেভিনও মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়। এই কয়েকদিনের টানাপোড়েনের ফলে কেভিনের শরীরেও আর কোনো শক্তি অবশিষ্ট নেই। সে মাটিতে লুটিয়ে পড়ে এবং কেভিনও জ্ঞান হারায়। আর যখনই মনে হচ্ছিল যে এখানেই সব শেষ, ঠিক তখনই দেখা যায় একটি হেলিকপ্টার ওই আইল্যান্ডের দিকে আসছে। আসলে পুলিশগুলো জলপথে তাকে ধরতে না পারায় তারা হেলিকপ্টার দিয়ে তাকে খুঁজতে বেরোয় এবং পুলিশের হেলিকপ্টার তাদেরকে খুঁজে পায়। আর এভাবেই কেভিনের সকল চেষ্টা সফল হয়। আর এভাবেই আমরা বুঝতে পারি একজন আদর্শ বাবার অদম্য চেষ্টায় কিভাবে তার সন্তান ও পরিবারকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে এনেছিল।